তার অনুমান ভুল হলে বেডের কিনারা বা মেঝেতেও পড়তে পারত, কিন্তু তার অনুমান কোনোদিন ভুল হয় না। এই রুমের কোথায় কি আছে সব তার নখ দর্পণে। নরম বিছানায় শরীর ছুঁয়ে তাসফিন পরম সুখে চোখ জোড়া বন্ধ করে নিল। দীর্ঘদিন পর আজ তার চোখে ঘুমেরা ধরা দিবে। যে ঝড় এক নিমিষে ময়ূরের জীবনটা তছনছ করে দিয়ে গেছে, প্রকৃতিতেও সেই ঝড় প্রলয়কাণ্ড চালাচ্ছে। বিয়েবাড়ির রঙিন আলো এখনও জ্বলছে, কিন্তু যাকে ঘিরে এত সাজসজ্জা আলো তার জীবন থেকেই রং মুছে গেছে। 1 ঘন্টা আগেও সবকিছু এরকমই ছিল। মেয়ের এত ভালো ভাগ্য দেখে চাচি ফুফুদের ময়ূরের মাকে সান্ত্বনা দেওয়া। আরে পাগল, কাঁদছো কেন? এটা কি তোমার চোখের পানি ফেলার দিন? তোমার মেয়েটার ভাগ্য দেখেছ? কত বড় ঘরে বিয়ে হচ্ছে, মানুষগুলো কত ভালো, কত বড় লোক, তবু এতটুকু অহংকার নেই। জামাই মাশাল্লাহ রাজপুত্রের মতো দেখতে। চোখের পানি মুছো তো। বান্ধবী ও চাচাতো ফুফাতো বোনেরা নানান কথা বলে ময়ূরীকে খেপানো। ভালো ছেলেদের ওপর ঠাডা পড়া যুগে এমন দুলাভাই তুই কোথা থেকে জুটিয়েছিস মৌরি? সিক্রেটটা আমাদেরও বল। বড়লোকস হ্যান্ডসাম ছেলের সাপ্লাই তো কবেই বন্ধ হয়ে গেছে। তুই জিতেছিস মামু। আমার যে তোর উপর কি পরিমাণ হিংসে হচ্ছে বলে বোঝাতে পারবো না। থাক রে, হিংসা করিস না। দুলাভাই তো আমাদের পর না। পুরোপুরি ঘরওয়ালি না হতে পারছি, তাতে কি? শালি আদি ঘরওয়ালি, সেই হিসেবে দুলাভাইয়ের উপর আমাদেরও অধিকার আছে। একটু আগে এ ধরনের আরও অনেক কথা বলে মজা করা বোনেরাও ময়ূরীর ভাগ্যের উপর দুঃখ করছে। এমন কপাল আল্লাহ কাউকে না দিক। মামি ফুফুরা ময়ূরীর মাকে সামলাতে ব্যস্ত। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মা অসুস্থ হয়ে পড়েছে। মেহমানরা প্রায় সবাই চলে গেছে। যাওয়ার আগে কেউ কেউ ময়ূরীর দিকে তাচ্ছিল্য কটুবাক্য ছুটতে ভোলেননি। বড় ঘরে মেয়ে বিয়ে দিবে, শখের কমতি নেই, নিজের অবস্থানটাও দেখতে হবে। আমি আগেই বুঝেছিলাম গন্ডগোল কোনো একটা আছে। এখন দেখছো তো, ছেলে বিয়ে করবে না বলে কেমন নিজের বাপের সাথেও চোপা করে চলে গেল। জোর করে বিয়ে করাচ্ছিল, কোনো সন্দেহ নেই। এখন কাঁদলে কি হবে? আগেই ভাবা উচিত ছিল। বাইরের মানুষের এসব কথা ময়ূরীকে কষ্ট দিচ্ছে না। যাকে সে পৃথিবীর সব থেকে বেশি আপন ভাবতে শুরু করেছিল, সেই তো সবচেয়ে বড় আঘাতটা দিয়ে গেল। কেন করলো এমন? মৌরি তো বলেনি আমাকে ভালোবাসুন। আমাকে বিয়ে সংসারের স্বপ্ন দেখিয়ে এভাবে মাঝপথে হাত ছেড়ে দিন। মৌরির ভুল হচ্ছে, মাঝপথে না। ওদের পথ চলা তো এখনো শুরুই হয়নি। মানুষরা তার হাত ছাড়বে কি করে? এই হাত তো উনি কখনো ধরেনি। ময়ূরীর বাবা মাথায় হাত দিয়ে সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া মানুষের মতো একটা চেয়ারে বসে আছেন। একমাত্র মেয়েকে জীবনে কোনো কিছুর অভাব হতে দেননি, ভালোবাসার কোনো কমতি রাখেননি। মেয়ের সুখই ওনার কাছে সবার উপরে ছিল। সেই মেয়ের জীবনই তিনি নিজের হাতে নষ্ট করে দিলেন। যাকে তিনি হিরে ভেবেছিলেন, সে আসলে কয়লার টুকরোও না। মেয়েকে তিনি বিয়ের জন্য জোর করেছিলেন। মাহিম বোনের মুখের দিকে তাকাতে পারছে না। তাসফিনের বলা কথাগুলো সে কিভাবে ভুলবে? তার জন্য তার বোনকে এত বড় শাস্তি পেতে হচ্ছে। তার বোনটার তো কোনো দোষ ছিল না। প্রতিশোধ নেওয়ার হলে তাকে মেরে প্রতিশোধ পূর্ণ করত, কিন্তু তার বোনটাকে কেন বেছে নিল? ঘন ঘন বিদ্যুৎ চমকানোর সাথে সাথে একটু পরপর প্রচণ্ড শব্দে বাজ পড়ছে। বৃষ্টির বেগ বেড়েই চলছে। ময়ূরী এক ধ্যানে জানালার কাচের উপর পড়ে মিলিয়ে যেতে থাকা বৃষ্টির ফোঁটাগুলোকে দেখছিল। হঠাৎ সে দাঁড়িয়ে পড়লে তার কাজিন ফাইজা এসে ময়ূরীকে ধরতে নিল। ময়ূরী হাত দেখিয়ে বাধা দিয়ে বলল, আমি ঠিক আছি। মা, কোথায় রে ফাইজা? ফুপু, ফুপু ও ঘরে আছে, ডেকে দিব? না, আমি যাচ্ছি। আমি তোমাকে নিয়ে যাই। ময়ূরী ফাইজার দিকে তাকিয়ে হাসল। এতে ফাইজা একটু লজ্জা পেল। তোরা সবাই সারাক্ষণ আমার সাথে সাথে থাকছিস কেন বলতো? আমি নিজের খেয়াল রাখতে পারবো না? এতটা দুর্বল ভাবছিস আমাকে? ফাইজা ময়ূরীর অনেক ছোট, নিজের কোনো ভাই বোন নেই তার। ময়ূরীকে সে ছোট থেকে নিজের বোন ভেবে এসেছে। সব কাজিনদের কাছে বিশেষ করে ময়ূরীর প্রতি ফাইজার টানটা একটু বেশি। ফাইজা প্রাণপণ চেষ্টা করেও ময়ূরীর সামনে কান্না থামিয়ে রাখতে পারল না। অস্ফুট স্বরে কেঁদে ফেলে বলল,
আমাকে তোমার সাথে থাকতে দাও না আপু, আমি তোমাকে বিরক্ত করব না। আপনি আমার সাথে এমনটা কেন করলেন? আমি আপনার উপর কতটা রাগ করেছি জানেন? অবশ্য আপনি জানবেনই বা কিভাবে? আপনি তো আমাকে ফেলে চলেই এসেছেন। একবারও কি পিছনে ফিরে আমাকে দেখেছিলেন? দেখেনইনি। আপনি যে আমাকে এত কষ্ট দিয়েছেন, এখন যদি আমি এই কষ্ট সহ্য করতে না পেরে আহ, কিছু একটা করে ফেলি, তখন কি এর জন্য আপনি দায়ী থাকবেন না? হ্যাঁ, অবশ্যই আপনি দায়ী থাকবেন। আপনার জন্যই তো আমি জীবন। তাসফিন লাফিয়ে ঘুম থেকে উঠে বসল। এসি চালু থাকায় অবস্থায় ও সে ঘামছে, আশেপাশে তাকিয়ে হাঁপাচ্ছে। সে কি তার রুমেই আছে? হ্যাঁ, এটা তাহলে স্বপ্ন ছিল। পুরো ব্যাপারটাই স্বপ্ন ছিল বুঝতে পেরে তাসফিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু কথাগুলো এখনও তার কানে বাজছে। আজকের মতো ভালো ঘুম গত 1 মাসে হয়নি। ভেবেছিল আজ সারাদিন মুডটা ভালো থাকবে, কিন্তু সকাল 7টায় এই স্বপ্নটা দেখে ফুরফুরা মেজাজের দফা রফা হয়ে গেল। তাসফিন না চাইতেও মেয়েটাকে নিয়ে ভাবছে। কয়েকদিনের পরিচয়ে যতটুকু চিনেছে তাতে বুঝতে বাকি নেই এই মেয়ে মোমের পুতুল। এই ধাক্কাটা সামলিয়ে উঠতে পারলে জীবনে আর কখনো হোঁচট খাবে না। এটা একটা শিক্ষা বলা যায়। ধুর, এই বোকামেকে নিয়ে আমি এত ভাবছি কেন? এর বাপ ভাইয়ের উচিত ছিল সুন্দর পৃথিবীর নিষ্ঠুর রূপটাকে চিনিয়ে রাখা। আমার কি, আমি তো বরং ফ্রিতে ওর বাপ ভাইয়ের কাজটা করে দিলাম। তাসফিন কম্বল টেনে নাক মুখ ঢেকে আবার শুয়ে পড়ল। তার ঘুম ভাঙল ঠিক বেলা 10টা বাজে। ফুরফুরে মেজাজে বিছানা ছেড়ে সে ডাইনিংয়ে এসে বসল। মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী আগে বসে আছে। ওনাদের উদ্দেশ্যে তাসফিন সামান্য হেসে চেয়ার টেনে বসতে বসতে বলল, গুড মর্নিং। তারেক চৌধুরী ছেলেকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে জুসের গ্লাস টেনে নিলেন। বাবার রাগ এখনও কমেনি। বাহ! কিন্তু লাইলা তাসফিনের দিকে তাকিয়ে গা জ্বালানো ন্যাকামি হাসি হেসে বলল, গুড মর্নিং ডিয়ার। আই অ্যাম সো 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 সরি। লাস্ট নাইট আমি তোমার বিয়েতে যেতে পারিনি। আশা করি তুমি কিছু মনে করনি। আপনি গেলেও যে আমি বিশেষ খুশি হতাম এমনটাও কিন্তু না, সো ইটস ওকে। কিন্তু বৌমার সাথে মিট করে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। পাউরুটিতে বাটার লাগাতে লাগাতে তাসফিন মনে মনে হাসল। মিসেস চৌধুরীর লেবু পানি মনে হয় এখনও দেওয়া হয়নি, তাই এখনও ভুলভাল বকছে। বৌমার সাথে দেখা করেছে, স্বপ্নে নাকি নেশার ঘরে। এই তো বৌমা চলে এসছে। লাইলার কথা শুনে তাসফিন হেলা করে ওদিকে তাকালে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। নেশা কি মিসেস চৌধুরীর হয়েছে নাকি তার? মুহূর্তে তার মুখ থেকে হাসি চলে গেল। সেখানে হাসির বদলে রাগের আভাস মিলল। এই মেয়েকে যে নিজের বাড়িতে দেখে তাসফিনের মেজাজ চরম পর্যায়ে খারাপ হয়ে গেল। সে দুহাতে টেবিলের উপর জোরে শব্দ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। নির্দিষ্ট করে কাউকে বলল না, কিন্তু হুঙ্কার ছেড়ে প্রশ্ন করল, এই মেয়ে এখানে কি করছে? তারেক চৌধুরী উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না। উত্তরটা ময়ূরীই দিল। বিয়ের পর মেয়েরা স্বামীর বাড়িতে থাকে। এটা যেহেতু আমার স্বামীর বাড়ি, তাই আমারও এখানেই থাকার কথা। মেয়েটা জবাব দিতে পারে। লায়লা মনে মনে পুরো সিচুয়েশনটার মজা নিচ্ছে। তাসফিনকে সায়স্তা করার জন্যই সে এত সহজে এই ছোট লোক নিচু ঘরের মেয়েটাকে বৌমা হিসেবে মেনে নিয়েছে। প্রথম থেকেই এই বিয়েতে সে রাজি ছিল না, কিন্তু তার রাজি না রাজি দিয়ে এই ছেলের কোনো ফারাক পড়বে না। একবার যেহেতু বলেছে এই মেয়েটাকে বিয়ে করবে, তাহলে করবেই। তারেক চৌধুরীও শেষ পর্যন্ত ছেলের কাছে হার মানলেন। লায়লা কাল ইচ্ছে করেই বিয়েতে যায়নি, কিন্তু বিয়েতে না গেলে ওখানে কি ঘটেছে সব খবর তার কাছে এসেছে। সব শুনে ভীষণ খুব খুশি হয়েছিল সে। কিন্তু আজ সকালে দারোয়ান এসে জানালো একটা মেয়ে এসেছে, নিজেকে এই বাড়ির বউ দাবি করছে। দারোয়ানকে বলে লায়লা মেয়েটাকে ডেকে পাঠালো। মেয়েটার সাথে তার কথা বলতে হবে। শোনা যাক কী উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। মেয়েটার কথা শুনে লায়লা তাকে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের করে দিল না। এই কাজটা তাসফিন নিজেই করবে, কিন্তু সে পর্যন্ত বিনোদন দেখতে তো নিষেধ নেই। এই তো আসল বিনোদন এবার শুরু হয়েছে। ময়ূরীর কথায় তাসফিন তাচ্ছিল্য করে হেসে বলল, স্বামীর বাড়ি? কে কার স্বামী? আমার সাথে তোমার বিয়ে হয়েছে? আমাদের দুজনের পরিবার ও সমাজের মানুষের সামনে গতকাল আমাদের বিয়ে হয়েছে। তাসফিন ময়ূরীর সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে কৌতুকের হাসি। আমি কবুল বলেছিলাম? না, কিন্তু আপনার হয়তো একটা কথা মনে নেই। ব্যাপার না, আমি মনে করিয়ে দিচ্ছি। আইনের চোখে কাগজে কলমে কিন্তু আমরা স্বামী স্ত্রী।
আপনি আমি দুজনেই কাবিলনামায় সই করেছি। আমি তোমাকে স্ত্রী হিসেবে মানতে চাচ্ছি না, তারপরও তুমি জোর করে আমার বাড়িতে থাকবে? আমার জানা মতে বিয়েটা করতে আপনাকে কেউ জোর করেনি। আপনি নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। এখন বিয়ে করার পর স্ত্রীকে কেন মানবেন না এই জবাব আপনার কাছে চাইবো না। কিন্তু আমাকে তো বিয়েটা বই নিয়ে যেতে হবে। আপনার মতো অস্বীকার করার উপায় আমার নেই।